হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএটএম হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এই অধ্যায় শিরোনামের HTML অংশটি শুরু করব। HTML এর উপরে আমি মোট 4টি ক্লাস নেব। এটি হচ্ছে HTML এর প্রথম ক্লাস আর টোটাল চতুর্থ অধ্যায়ের তৃতীয় ক্লাস। তাহলে আমরা শুরু করছি HTML। আজকে আমি HTML এর ধারণা প্রদান করব এবং HTML এর মাধ্যমে কিভাবে প্রোগ্রাম রচনা করা যায় সে কার্যক্রম সম্পর্কেও ধারণা দেব। তাহলে শুরু করা যাক HTML। HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 1990 সালে টিম বার্নার্স-লি এটি উদ্ভাবন করেন। 1990 সালে টিম বার্নার্স-লি এটি উদ্ভাবন করেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় সানে কাজ করার সময় এই HTML-টি উদ্ভাবন করেন। CERN, সান, দ্য ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ। সেখানে 1990 সালে কাজ করার সময় তিনি HTML নামক স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটি উদ্ভাবন করেন। তাহলে HTML-টা হচ্ছে এক প্রকার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। এটি অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে অনেক সহজ এবং এটি একটি ওপেন টেকনোলজি এবং এটি রচনা করা হয় কতগুলো টেক্সট এডিটিং প্রোগ্রাম দ্বারা। আর এই টেক্সট এডিটিং প্রোগ্রাম দ্বারা রচনা করার পর শুধুমাত্র সেটার এক্সটেনশন নেমটা পরিবর্তন করে দেওয়া হয়। যেমন মনে করি আমি একটা নোটপ্যাড নামক টেক্সট এডিটিং প্রোগ্রাম দিয়ে HTML রচনা করব। সেটার এক্সটেনশন নেম হচ্ছে TXT। হ্যাঁ, মনে করি ফাইল নেম .txt, এটার এক্সটেনশন নেম নোটপ্যাডের। তখন জাস্ট এই ফাইল নেমের পরে TXT এর জায়গায় HTML বা HTM লিখে দিলেই সেটা HTML ফাইল হয়ে যায়। এই কাজ অর্থাৎ HTML রচনা করতে আমরা কিছু টেক্সট এডিটিং প্রোগ্রাম ব্যবহার করি। টেক্সট এডিটিং প্রোগ্রামগুলো কি কি? একটি হচ্ছে নোটপ্যাড, আরেকটি ফ্রন্ট পেজ, আরেকটি হচ্ছে ওয়ার্ডপ্যাড, আবার MS ওয়ার্ডকেও আমরা বলতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নোটপ্যাড ব্যবহার করি। নোটপ্যাড হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত টেক্সট এডিটিং প্রোগ্রাম, যেটা উইন্ডোজের মধ্যে দিয়ে দেওয়া থাকে। এমন কোনো উইন্ডোজ নাই যেখানে নোটপ্যাড থাকে না। অবশ্যই নোটপ্যাড থাকে এবং সেই নোটপ্যাড দিয়ে আমরা HTML রচনা করি। শুধুমাত্র এক্সটেনশন নেমের ক্ষেত্রে .html লিখে দিলেই সেটা HTML ফাইল হয়ে গেল, যেটা কোনো ব্রাউজারে রান করে, অন্য কোনো জায়গায় রান করে না। তবে এটি রচনা করার সময় ইন্টারনেটের সংযোগের কোনো প্রয়োজন নেই, বাট রানটা হবে ওয়েব ব্রাউজার দ্বারা। অর্থাৎ ওয়েব ব্রাউজারের কাজ হচ্ছে ওয়েব ডকুমেন্ট তথা HTML ডকুমেন্টকে প্রদর্শনের ব্যবস্থা করা। তাই বলে আমি HTML-এ যা লিখে থাকি নোটপ্যাডে, সেটা কিন্তু ওয়েব ব্রাউজারে প্রদর্শন করে না, সেটার ফলাফলটা প্রদর্শন করে। আমরা এই HTML দ্বারা সকল ধরনের ডেটার কাজ করতে পারি ইন্টারনেট বেসড। 1990 সালে যখন টিম বার্নার্স-লি এটি উদ্ভাবন করেন, তখন সেই তার কাজ করার ওয়েব ব্রাউজারটি ছিল মোজাইক নামে। মোজাইক এই মোজাইক নামক ওয়েব ব্রাউজারের মাধ্যমে তিনি HTML উদ্ভাবন করেন এবং এই HTML দিয়ে আমরা
টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন সকল ধরনের কাজ এই HTML এর মাধ্যমে করতে পারি এবং এটা হচ্ছে একটা ওপেন টেকনোলজি। 1997 সালে এটির প্রথম ভার্সন হয় HTML 3.2। একই বছর সেটিকে উন্নয়ন করে সেটার নাম দেওয়া হয় 4.2, যেটাকে আমরা HTML4 হিসেবে চিনি। আবার 2010 সালে এটি রূপ নেয় HTML5-এ। বর্তমানে আমরা HTML6ও দেখি, তবে আমরা যা ব্যবহার করি সেটা হচ্ছে HTML4। আমরা 4 দিয়েই মূলত কাজ করে থাকি, তবে 5 এবং 6 সর্বশেষ হচ্ছে 6, HTML6। আশা করি আমরা HTML এর ইতিবৃত্ত বুঝতে পারলাম। এই HTML হচ্ছে একটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্ট বলতে আমরা যেখানে প্রাথমিকভাবে কোনো জায়গায় কাজ করে তারপরে করা যায়, স্ক্রিপ্টের মতো। যেমন আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি। একটা বই রচনা করার আগে কিছু কাগজে পত্রে যেমন আমরা লিখে লিখে এটাকে একটা বইয়ের মধ্যে কি থাকতে পারে সেটার ম্যাটেরিয়ালগুলো, উপাদানগুলো তৈরি করে পরবর্তীতে এটাকে বইতে রূপ দেওয়া হয়। একইভাবে এটিও কতগুলো টেক্সট এডিটিং প্রোগ্রাম দ্বারা স্ক্রিপ্ট তৈরি করা হয়, তারপর সেটাকে প্রধান কাজে রূপ দেওয়া হয়। তাই এটিকে আমরা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ বলি। আমরা বললাম HTML হচ্ছে ওপেন টেকনোলজি, যে কেউ এটা ব্যবহার করতে পারে। এটি ব্যবহার করতে কোনো আইনগত বাধা বিপত্তি নেই। এই HTML রচনা করতে গিয়ে আমরা কতগুলো বিধিনিষেধ মেনে চলি, যাকে আমরা বলি HTML সিনট্যাক্স। সিনট্যাক্স বলতেই আমরা বুঝি কোনো বিধিনিষেধ। এই HTML রচনা করতে গেলেও কতগুলো বিধিনিষেধ আছে, পদ্ধতি আছে। আমি একটা নোটপ্যাড পেয়ে গেলাম, লেখা শুরু করে দিলাম, HTML হয়ে গেল, তা কিন্তু নয়। এটি রচনা করতে গেলে কতগুলো এ ধরনের জিনিস ব্যবহার করা হয়। যেমন এই যে আমি লিখলাম এগুলোকে আমরা বলি ট্যাগ, TAG, ট্যাগ, HTML ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে আমরা HTML রচনা করি। তো ট্যাগগুলো কিভাবে করা হয়? এরকম লেস দেন, গ্রেটার দেন, তারপরে এখানে কিছু লেখা, উপাদান, এইভাবে করে করা হয়। তো একটাতে আমরা দেখতে পাচ্ছি এ ধরনের, আরেকটাতে দেখতে পাচ্ছি এ ধরনের। এটাকে আমরা বলি স্টার্ট ট্যাগ, START, স্টার্ট ট্যাগ। এটাকে বলি আমরা এন্ড ট্যাগ। তাহলে ট্যাগ কাকে বলে? HTML রচনায় লেস দেন ও গ্রেটার দেনের মধ্যে উপাদান সম্বলিত অংশকে ট্যাগ বলে, বা তথ্য সম্বলিত অংশকে ট্যাগ বলে। তথ্য সম্বলিত অংশ সহ পুরো অংশটাকে ট্যাগ বলে। ট্যাগের দুটি অংশ, একটি হলো স্টার্ট ট্যাগ আর একটা হচ্ছে এন্ড ট্যাগ। যেমন ট্যাগ অনেকভাবে অনেক বৈশিষ্ট্য সম্বলিত ট্যাগ হতে পারে, যেমন টাইটেল, মেটা, টেবল, ফরম, বিআর, ব্রেক, অনেক ধরনের হতে পারে। এগুলোর মনে করি আমি বোল্ডের বি বোল্ড, এরকম, এটাকে আমরা বলবো স্টার্ট ট্যাগ। কিন্তু যদি এভাবে লিখি সেটা হয়ে যাবে এন্ড ট্যাগ। অর্থাৎ শুরুতে একটা ট্যাগ থাকবে, সেটার শেষে একটা শেষ ট্যাগটা থাকবে। মনে করি আমি এখানে বি লিখলাম এবং এটাকে এন্ড দিলাম। এখানে আমি যা লিখব সেটা এই বৈশিষ্ট্যধারী হবে, এটা দ্বারা তাই বোঝায়। অর্থাৎ বি মানে এখানে আমি বোঝাচ্ছি বোল্ড। এরকম শত শত ট্যাগ আছে, প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। টেক্সটের বলি যে কোনো কার্যক্রমের মধ্যে পরিবর্তন ঘটায়। এরকম শুরু এবং শেষের মধ্যে আমি যা করতে চাই, যেটার মধ্যে পরিবর্তন ঘটাতে চাই, সেটা এই শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে লিখে থাকি। এইভাবে করে আমরা HTML রচনা করি। এই পদ্ধতিটিকে আমরা বলি HTML সিনট্যাক্স।
আমরা HTML রচনা করতে হলে এইভাবে রচনা করে থাকি সাধারণত। যেমন আমি লিখলাম HTML, তারপরে শেষটা করলাম HTML। মাঝখানে দুটি অংশ থাকে, একটি হচ্ছে হেড, এই হেডের শেষ ক্লোজিং হেড, আরেকটি হচ্ছে বডি, এই বডি BODY বডি, এই বডির ক্লোজিং শেষ। তাহলে মূল জিনিসটা হচ্ছে HTML, তার অধীনে দুটো জিনিস, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তাহলে HTML এর কয়টি অংশ? দুটি অংশ, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেড অংশ সাধারণত আমি যেই ওয়েব পেজটি বানাবো এটি তো একটা ওয়েব ব্রাউজারে প্রদর্শিত হয়। এই ব্রাউজারে দেখবা উপরে কিছু তথ্য থাকে, সেই অংশটাকে বলি আমরা হেড, আর এটার পুরো অংশটাকে আমরা বলি বডি। আমরা এই হেড অংশের এখানে যা লিখব সেটা এখানে প্রদর্শিত হয়, এটাকে বলি হেড অংশ। আর বডিতে আমরা যা করব তা সব এখানে প্রদর্শিত হয়, এটা হচ্ছে বডি অংশ। পুরো HTML-কে এভাবে দুভাগে ভাগ করা হয়েছে এবং আমরা এই হেড অংশে যা লিখব সেটি এভাবে করে বাড়তে থাকবে হরাইজন্টালি, আর ভার্টিক্যালির ক্ষেত্রে এভাবে বাড়তে থাকবে, কখনোই ধাপে ধাপে যায় না, এভাবে করে বাড়তে থাকে। আমরা যখন আস্তে আস্তে কাজ করব পুরো বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে পারব। আশা করি আমরা HTML বিষয়টা বুঝতে পারলাম। সহজ কথায় HTML হলো এক প্রকার স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যা দিয়ে ওয়েব পেজ তৈরি করা যায়। এটি 1990 সনে টিম বার্নার্স-লি উদ্ভাবন করেন। এটি একটি ওপেন টেকনোলজি। আরেকটি বিষয় বলছি, এই HTML W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, W3 মানে 3টা W, এটা রিলেভেন্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে কয়টা 3 হলো? ও W হলো 3টা W। সি মানে হচ্ছে কনসোর্টিয়াম, SORTIUM, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম দ্বারা সেটি নিয়ন্ত্রিত বা নির্ধারিত। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি HTML-টা ট্যাগের মাধ্যমে রচিত হয়। তাহলে এখন আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে HTML রচনা করা যায়। এবার আমরা দেখব কিভাবে HTML রচনা করা যায়। আমরা জানি HTML রচনা করতে কিছু টেক্সট এডিটিং প্রোগ্রাম প্রয়োজন। আমরা এখানে টেক্সট এডিটিং প্রোগ্রাম হিসেবে সর্বাধিক প্রচলিত নোটপ্যাডটি ব্যবহার করব। তো নোটপ্যাড যেতে হলে আমাকে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তার অধীনে আমি উইন্ডোজ অ্যাক্সেসরিজ এর অন্তর্গত নোটপ্যাডে ক্লিক করলাম। ফলে নোটপ্যাড প্রোগ্রামটি রান হলো। এখানে আমরা লিখলাম #HTML, এরপর এন্টার দিয়ে নিচে এসে /HTML লিখলাম। এভাবে লিখতে হয়। আর তার অধীনে এখানে কার্সরটা নিয়ে এন্টার দিয়ে এখানে লিখলাম হেড, এখানে লিখলাম বডি, এখানে লিখলাম বডি। আমরা এই হেড অংশে যা এর ভিতরে যা লিখব সেটা ওয়েব ব্রাউজারের সর্বোপরে প্রদর্শিত হবে, আর এখানে যা লিখব সেটি ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে প্রদর্শিত হয়, বডিতে প্রদর্শিত হয়। আচ্ছা, এখন আমি একটা ছোট্ট কাজ দেখাবো, সেই কাজটি সেভ করে দেখব এবং সেটি অন্যভাবেও করার চেষ্টা করব। যেমন আমি এখানে লিখছি টাইটেল, লিখলাম চিটাগং কলেজ টাইটেল। এখানে লিখলাম বডিতে H1 দিয়ে লিখলাম চিটাগং
কলেজ। আবার এখানে H2 দিয়ে লিখলাম মহসিন কলেজ, H2। এভাবে লিখলাম H3 দিয়ে MOHSIN মহসিন কলেজ, H3। এবার H4 দিয়ে লিখলাম তাও মহসিন কলেজ। এভাবে আমরা H6 পর্যন্ত লিখতে পারি। এগুলোকে বলে হেডিং, যেটার আউটপুট আমরা একটু পরে দেখব। তাহলে আমি এই হেড অংশের মধ্যে টাইটেল দিয়ে লিখেছি চিটাগং কলেজ, যা হেড অংশে প্রদর্শিত হবে। এই বডির পুরো ভাগে আমি H1 থেকে H4 পর্যন্ত লিখেছি, যা বডি অংশে প্রদর্শিত হবে। এবার আমি এটিকে সেভ করব। ফাইলের অধীনে এই সেভ বাটনে ক্লিক করলাম, করে একটা নাম দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল নেমের মধ্যে start.txt। আমরা এটির একটি নাম দেব। আমি মনে করি ফাইল নেম হিসেবে লিখলাম স্টুডেন্ট, এবং এটিকে আমার কাজের সুবিধার জন্য ডেস্কটপে স্থাপন করলাম, এবং স্টুডেন্টের পরে ক্লিক ডট দিয়ে লিখলাম html। এখানে অলরেডি স্টুডেন্ট নামে একটা ফাইল আছে, আমি রিপ্লেস দেব। সেভ দিয়ে আমি রিপ্লেস দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করাতে এটি নিচে অবস্থান করছে। আমরা এখানে স্টুডেন্ট নামক একটা ফাইল পাবো, এই স্টুডেন্ট, যেটার লগোটা গুগল ক্রোমের মতো। অর্থাৎ আমার এই কম্পিউটারে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার সেটআপ আছে, তাই এটির চিহ্নটা গুগল ক্রোম আকারে আসলো। যদি আমার এখানে ফায়ারফক্সটাই ডিফল্ট হিসেবে ওয়েব ব্রাউজার থাকতো, তাহলে এটি ফায়ারফক্সের চিহ্ন আকারে থাকতো। এভাবে ইন্টারনেট এক্সপ্লোরার বা অন্য কোনো অপেরা বা অন্য কোনো ওয়েব ব্রাউজার থাকলে সেই চিহ্নটাই এখানে প্রদর্শিত হতো। আমি এবার স্টুডেন্টে ডাবল ক্লিক করলাম। দেখা যাচ্ছে এই প্রোগ্রামটি এখানে প্রদর্শিত হলো। যেখানে আমরা ওয়েব পেজ আকারে সেটা প্রদর্শিত হলো, যেখানে আমরা চিটাগং কলেজ লেখাটা সর্বোপরে দেখতে পাচ্ছি, কারণ আমি হেড অংশে এটা লিখেছি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি চিটাগং কলেজ, এটি H1, এটি H2, H3, H4। এভাবে যদি আমি H5, H6 দিতাম, আরো ছোট আকারে হেডিং হিসেবে দেখাতো। এগুলোকে আমরা হেডিং বলি। হেডিং লেখার ট্যাগ হচ্ছে H, বড় হেডিং H1, এভাবে সবচেয়ে ছোট হেডিং হলো H6। এভাবে আমরা করতে পারি। আমরা আমাদের কাজের সুবিধার জন্য এখানে ক্লিক করলাম। এটিকে আমি এভাবে সাইজিং হ্যান্ডেল দ্বারা আমার কাজের সুবিধা মতো করে এটিকে রাখলাম। আমরা একটু আগে যে নোটপ্যাড কাজ করেছি সেটা এখানে অবস্থান করছে, আমি সেটাতে ক্লিক করে সেটিকেও আমি সাইজিং হ্যান্ডেল দ্বারা, অর্থাৎ এটিকে আমি আমার পছন্দ অনুসারে সাইজ করছি। এইভাবে করলে আমাদের সব কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব হয়। তাই আমি এভাবে করে, শিক্ষার্থীরা এভাবে করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে আমার ইনপুট, আমার এখন কি দাঁড়ালো, একই উইন্ডোতে আমি নোটপ্যাডটাও দেখতে পাচ্ছি এবং ওয়েব ব্রাউজারও দেখতে পাচ্ছি। এখানে কোনো পরিবর্তন করলে, এখানে আমি রিফ্রেশ বাটনে ক্লিক করলে পরিবর্তিত রূপটা দেখাবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এভাবে করে আমরা দেখব। এখন আমি এটা ক্লোজ করে দিলাম, এটিও ক্লোজ করে দিলাম। এখন এই যে আমরা নোটপ্যাডটা একটু আগে এভাবে করে স্টার্ট বাটনে ক্লিক করে এনেছি, এটা আর কিভাবে আনা যায়? যদি আমরা এরকম নোটপ্যাড কোনো কারণে খুঁজে না পাই, তখন এখানে ক্লিক করে লিখব NOT, নোট PAD, প্যাড, সাথে সাথে নোটপ্যাড প্রোগ্রামটি চলে আসবে। তারপর আমরা নির্ধারিত কার্যক্রমগুলো সম্পাদন করব। একটু আগে যেভাবে আমরা করেছি, এভাবেও আমরা নোটপ্যাডটা রান করতে পারি। আচ্ছা, এখন আমরা এই যে নোটপ্যাড
নোটপ্যাড দিয়ে স্টুডেন্ট নামক ফাইলটা তৈরি করেছি সেটা ওয়েব ব্রাউজারেই ওপেন হবে, এটা আর নোটপ্যাডে ওপেন হবে না। আর যদি আমি নোটপ্যাডে ওপেন করতে চাই সেক্ষেত্রে মাউস দিয়ে ক্লিক করে মাউসের রাইট বাটনে চাপ দেব, তখন একটা পুল ডাউন মেনু আসবে, সেখানে আমরা ওপেন উইথে ক্লিক করে আমরা ক্লিক করব নোটপ্যাড। অনেক সময় এটি প্রদর্শিত হয় না, তখন আমরা চুজ অ্যানাদার অ্যাপ্লিকেশনসে গিয়েও সেটিকে খুঁজে পাবো। যেমন আমাদেরকে এখানে সবগুলো প্রোগ্রাম দেখাচ্ছে, মোর অ্যাপ্লিকেশনস দিলে আরো দেখাচ্ছে, অবশ্যই আমরা এখানে অন্তত খুঁজে পাবো। আমি নোটপ্যাডে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলাম, তখন সেটা নোটপ্যাড আকারে রান হলো। এখন এটিকে আমি মিনিমাইজ করলাম, আমি স্টুডেন্টে ডবল ক্লিক করলাম, ফলে সেটি ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে আমি যেভাবে করে একটু আগে সাইজ করেছি সেভাবে করে এটা প্রদর্শিত হচ্ছে। আমি যে এটিকে আবার বড় করে দেব ম্যাক্সিমাইজার দিয়ে, তখন আর এইভাবে প্রদর্শিত হবে না। আমাদের কাজের সুবিধার জন্য আমরা এইভাবে দুই ভাগে করে কাজ করব, অর্থাৎ আমরা এখানে যা লিখব সেটার ফলাফলটা আমরা তার পাশেই দেখতে পাবো। এবার আমরা আবারও হোয়াইট বোর্ডে ফিরে যাচ্ছি, এরপর আমরা আবার এই প্রোগ্রামে আসব। এখন আমি তোমাদের ট্যাগ সংশ্লিষ্ট কিছু ধারণা দেব, এরপর HTML কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা ব্যবহারিকভাবে একটু আগে দেখেছিলাম H1 এর কার্যক্রম। যেমন আমি H1 দিয়ে লিখলাম স্টুডেন্ট ইনফরমেশন, H1 দিয়ে শেষ করলাম। এটি দ্বারা এই লেখাটি H1 এটি একটি ট্যাগ, এরকম শত শত ট্যাগ আছে HTML এ, প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এটার মাধ্যমে স্টুডেন্ট ইনফরমেশন লেখাটি সবচেয়ে বড় হেডিং আকারে আসবে। এভাবে H6 পর্যন্ত মোট 6টি হেডিং ট্যাগ আছে। হেডিং বলতে আমরা কোনো লেখার কোনো অংশকে বিশেষভাবে দেখানোকে বুঝি, যেটা একটা প্যারাগ্রাফ হিসেবে বিবেচিত হয়। হেডিং আকারে আমরা যেটা লিখি এটার পাশের আর কোনো লেখা একই সমান্তরালে দেখায় না, পরের লাইনে দেখায়, এটাই হচ্ছে হেডিং। এখানে এটাকে আমরা বলি স্টার্ট ট্যাগ, আর এটিকে বলি আমরা এন্ড ট্যাগ। আমরা চাইলে এই স্টুডেন্ট ইনফরমেশন লেখাটির মধ্যে হেডিং 1 এর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ছাড়া আরও কিছু বৈশিষ্ট্য পরিণত করতে পারি। আমরা এই যে পুরো ট্যাগটা দেখতে পাচ্ছি, এই পুরো ট্যাগটাকে আমরা বলি এলিমেন্ট, MENT, এলিমেন্ট বা উপাদান। আচ্ছা, এখন মনে করি আমি H1 এর মধ্যে আমি এটার বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন করব, তখন এই H1 ট্যাগের অধীনে আমি বৈশিষ্ট্যটা সংযুক্ত করে দেব। HTML এর ভাষায় সেই বৈশিষ্ট্যকে বলে অ্যাট্রিবিউট। মনে করি আমি অ্যালাইন নির্ধারণ করব, ALIGN। অ্যালাইন বলতে অ্যালাইনমেন্ট বা লেখার অবস্থান বোঝায়। আমি মনে করি অ্যালাইনমেন্টটা দিলাম রাইট, RIGST, রাইট মানে ডান দিকে। তখন এটা এইভাবে করে দিলাম, দিয়ে লিখে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন। এবং H1 দিয়ে এটা শেষ করে দিলাম। এটা দ্বারা কি বোঝালো? এই H1 ট্যাগটি শুরু এবং এটি হলো শেষ, এবং এই লেখাটি H1 ট্যাগ আকারে দেখাবে। তবে সেটার মধ্যে অ্যালাইনমেন্ট বৈশিষ্ট্যটা আমি নির্ধারণ করলাম, বললাম যে লেখা H1 ঠিক আছে, তবে সেটার অ্যালাইনটাকে আমি পরিবর্তন করব। তাহলে অ্যালাইনটা কিসের অধীনে? H1 এর অধীনে। এরকম H1 এর অধীনে এরকম আরও অনেক, এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলি। আরও অনেক অ্যাট্রিবিউট আছে, আমি একটি অ্যাট্রিবিউট এখানে তোমাদের দেখাচ্ছি। অ্যালাইন দিয়ে আমি রাইট দিলাম, অর্থাৎ আমি বলছি যে এই লেখাটা H1 অর্থাৎ বড় হেডিং হবে, তবে সেটা রাইটে শো করবে।
অর্থাৎ আমার ওয়েব পেজের রাইট সাইডে শো করবে, এটাই হচ্ছে অ্যালাইন। তাহলে এটাকে আমরা কি বলছি? স্টার্ট ট্যাগ। আর এটাকে আমরা বলছি এন্ড ট্যাগ। আর এটাকে আমরা বলছি কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু। তারপরে এটিকে আমরা বলি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। আর এটাকে আমরা বলি ভ্যালু। আর এই পুরো জিনিসটাকে আমরা বলি, এই যে এখানে বললাম, এলিমেন্ট বা উপাদান। তাহলে আমরা এটা ভেঙে ভেঙে দেখলাম পুরো একটি ট্যাগের মধ্যে কি কি অংশ আছে সবগুলো সবিস্তারে দেখলাম। এখানে এটা হলো স্টার্ট ট্যাগ, এটা হলো এন্ড ট্যাগ। ট্যাগ যা দিয়ে শুরু হয় তাকে স্টার্ট ট্যাগ বলে, আর ট্যাগ যা দিয়ে শেষ হয় সেটিকে এন্ড ট্যাগ বলে। এখন এই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যবর্তী এই অংশটাকে আমরা কি বলি? কন্টেন্ট। তাহলে কন্টেন্টের সংজ্ঞা কি? স্টার্ট ট্যাগ ও এন্ড ট্যাগের মধ্যবর্তী অংশকে বলে কন্টেন্ট। আর তাহলে এলিমেন্ট কাকে বলে? এলিমেন্ট হচ্ছে স্টার্ট ট্যাগ, কন্টেন্ট ও এন্ড ট্যাগ সহ পুরো অংশকে বলে এলিমেন্ট। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে স্টার্ট ট্যাগের একটা অংশ। তাহলে এই অংশটাকে আমি বলছি অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটের সংজ্ঞাটা কি? কোনো ট্যাগের বৈশিষ্ট্যকে বলে অ্যাট্রিবিউট। তাহলে ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে অ্যাট্রিবিউটের মান, অর্থাৎ অ্যাট্রিবিউটটা কেমন হবে সেটা আমরা ভ্যালুর মাধ্যমে নির্দেশ করব। তাহলে টোটাল বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন আমরা এখানে যে ট্যাগটা দেখতে পাচ্ছি H1, এটাতে স্টার্ট ট্যাগও আছে, এন্ড ট্যাগও আছে। তবে কিছু ট্যাগ আছে যেখানে এন্ড ট্যাগ থাকে না, এমনকি এই কন্টেন্টও থাকে না, তখন সেটাকে আমরা বলি এমটি ট্যাগ। আর এটাকে আমরা বলি, যেহেতু কন্টেন্ট আছে তাই এটাকে বলি আমরা কন্টেইনার ট্যাগ। আর যেখানে কন্টেন্ট এবং এন্ড ট্যাগ নাই সেটাকে আমরা বলি এমটি ট্যাগ। তাহলে ট্যাগ কয় প্রকার? ট্যাগ হলো দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। আমি তোমাদের একটা এমটি ট্যাগের উদাহরণ দেখাচ্ছি। যেমন আমি লিখলাম BR, এটার কাজ হচ্ছে লাইন ব্রেক, মানে লাইন একটাকে বাদ দিয়ে যাওয়ার জন্য, এটা ব্যবহার করে শেষ করে দেওয়ার জন্য। এটার কোনো এন্ড ট্যাগ নাই এবং কোনো কন্টেন্ট নাই। আমি এটা যা লিখেছি এটা হচ্ছে যে এটার ব্যাখ্যা দিয়েছি যে এটা কোনো এটার অংশ না। এই লেখাটা দ্বারা আমি বোঝাচ্ছি এটা, এবং এটা মানে হচ্ছে লাইন ব্রেক। তো এই যে লাইন ব্রেক এটা আমি ব্যবহার করেছি, এটার কোনো এরকম কন্টেন্টও নাই, এন্ড ট্যাগও নাই, তাই এটিকে আমরা বলি এমটি ট্যাগ। তাহলে ট্যাগ কয় ধরনের আছে? দু ধরনের আছে। একটি হলো কন্টেইনার ট্যাগ, আরেকটি হচ্ছে এমটি ট্যাগ, EMPTY, এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কাকে বলে? যেই ট্যাগে স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ ও কন্টেন্ট থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে। যেই ট্যাগে স্টার্ট ট্যাগ থাকে কিন্তু কোনো কন্টেন্ট ও এন্ড ট্যাগ থাকে না তাকে এমটি ট্যাগ বলে। আমরা পর্যায়ক্রমে কাজগুলোতে এই এন্ড ট্যাগ এবং এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগের ব্যাপক ব্যবহার দেখব। আচ্ছা, এবার আমি তাহলে তোমাদের আলোচনা করব HTML এর কাঠামো নিয়ে, স্ট্রাকচার। HTML এর কাঠামোর তিনটি অংশ। একটি হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ডক টাইপ, এটি একটি অংশ। আরেকটি হচ্ছে ডকুমেন্ট অংশ, এটাকে আমরা বলি ডক টাইপ অংশ। ডক টাইপ অংশ।
আরেকটি হচ্ছে, এটি হচ্ছে ডকুমেন্ট অংশ। ডকুমেন্ট অংশ, ডকুমেন্ট অংশের মধ্যে কি থাকে? এই ডকুমেন্টের অংশের মধ্যে থাকে হেড। হেডটা শেষ করলাম, HEAD হেড। তারপরে থাকে বডি, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। তারপরে বডিটা ক্লোজ। তারপরে এইভাবে HTML থাকবে উপরে, HTML ক্লোজ হয়ে যাবে। তাহলে এই দুটো অংশ নিয়ে এই ডকুমেন্ট অংশ গঠিত। এই হেড অংশের মধ্যে আমরা আবার অনেক কিছু লিখি, বডি অংশের মধ্যেও অনেক কিছু লিখি। হেড অংশে যা লিখি সেটা কোনো ওয়েব পেজের উপরে অবস্থান করে, আর বডি অংশে যা লিখি সেটা ওয়েব পেজের বিষয়বস্তু অর্থাৎ ওয়েব পেজের মূল অংশের মধ্যে এগুলো বডি অংশের ট্যাগগুলোর কার্যক্রমগুলো, ফলাফলগুলো প্রদর্শিত হয়। তাহলে আমরা এখন আলোচনা করব ডক টাইপ নিয়ে। ডক টাইপের পূর্ণ নাম হলো ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ হলো এমন একটি ট্যাগ যা দ্বারা HTML-টা কত ভার্সন আমি ব্যবহার করছি সেটা নির্দেশ করে, এবং এটি দ্বারা ওয়েব ব্রাউজার কোনো ওয়েব ডকুমেন্টকে বুঝে নেয় এবং সেটিকে লোডিং ও পরিচালনায় সহযোগিতা করে। তার জন্য এটি সহজ হয়। আমরা জানি HTML-এর অনেকগুলো ভার্সন আছে, HTML 3.2, HTML 4.01, HTML 4.2, HTML 5, HTML 6। আমি কোনটা ব্যবহার করছি সেটা ডক টাইপে জানিয়ে দিতে হয়। তবে এটি ব্যবহার না করলেও আমাদের HTML পরিচালিত হয়। দীর্ঘ কার্যক্রমে এটি উল্লেখ করে দেওয়াটা উত্তম, এবং এটি W3 কনসোর্টিয়াম কর্তৃক নির্ধারিত পদ্ধতি। যেমন আমি তোমাদের এখন এই ডক টাইপটা কিভাবে লিখতে হয় একটা উদাহরণ দেখাচ্ছি। এটার ডিক্লারেশনটা, এটাকে আমরা ডক টাইপ ডিক্লারেশন বলি। এই DOCTYPE, সাধারণত এটি ক্যাপিটাল লেটারে লেখা হয়, স্মল লেটারে লিখলে অসুবিধা নাই। তারপরে দিলাম HTML। এটা দ্বারা বোঝাচ্ছে আমি আমার কার্যক্রম পুরোটাই HTML দ্বারাই সম্পাদন করছি। এটির বিস্তৃত রূপ কীরকম হতে পারে সেটাও আমরা একটু দেখে নিই। যেমন লিখলাম ডক টাইপ ডট DTD, ব্যাস শেষ করে দিলাম। আমরা বিশাল একটা ডক টাইপ ডিক্লারেশন অংশ লিখলাম। এখানে আমি সংক্ষেপে তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দিই। ডক টাইপ HTML, অর্থাৎ আমি ডিক্লেয়ার করলাম আমি HTML দিয়ে কাজ করব। এটি সবার জন্য উন্মুক্ত, এজন্য এখানে লেখা রইল পাবলিক, এবং এই পাবলিকের অধীনে আমি ভ্যালু আকারে দিলাম। এটা আরও অনেক কিছু আছে বোঝাচ্ছে এটা দ্বারা। W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। DTD মানে হচ্ছে ডক টাইপ ডিক্লারেশন। HTML এটার ভার্সন হচ্ছে 4.01, এবং সেটি হবে ইংলিশ। আমার এখানে এক লাইনে, এগুলো পুরোটাই কিন্তু এক লাইনে হয়, জায়গা হচ্ছে না বলে আমি পরের লাইনে আসলাম। EN মানে হচ্ছে ইংলিশ, অর্থাৎ আমার কার্যক্রমটা ইংলিশ টাইপ। এবং আমার এই লিঙ্ক, এখানে একটা লিঙ্ক দেওয়া হলো HTTP, সেটা হবে www.w3org। এটা একটা ওয়েব অ্যাড্রেস, যেটাকে আমরা URL বলি। TR এবং HTML TR, এটা একটা সেটার ডিরেক্টরি পাথ। তারপরে হলো HTML4, অর্থাৎ আমার এটা HTML4 ভার্সনের, এবং আমি বললাম স্ট্রিক্ট DTD মানে ডক টাইপ ডিক্লারেশন। এই পুরো জিনিসটাকে এত লম্বা না লিখে আমরা এতটুকুই লিখে থাকি। তবে এটাও যদি আমি না লিখি তাও আমার চলবে। তবে আমরা যখন বড় কোনো কার্যক্রম করব তখন এই লেখা বা এই লেখা
লেখাটা গুরুত্বপূর্ণ। আমি এখানে এইভাবে লিখেছি, ইউজার তার প্রয়োজন মতো এই ধরনের হাইপারলিঙ্ক বা অন্য কিছু সে নির্ধারণ করতে পারে। আশা করি আমরা ডক টাইপ ডিক্লারেশনটা বুঝতে পারলাম। সহজ কথায় আমরা কি বুঝি? কম্পিউটার যাতে বুঝতে পারে আমি কোন প্রোগ্রাম দ্বারা এটা করছি, অর্থাৎ HTML, এবং সেটা কোন ভার্সন, সেটা বুঝতে পারার জন্য আমরা ডক টাইপ ডিক্লারেশন ব্যবহার করি। এটির মাধ্যমে সে সহজে এই প্রোগ্রামটি পরিচালনা এবং লোড করতে সুবিধা পায়। এই জন্য আমরা ডক টাইপ ডিক্লারেশন ব্যবহার করি। তাহলে আমরা ডক টাইপ অংশটা বুঝতে পারলাম। এরপরে কি আছে? হেড অংশ। তাহলে হেড অংশে আমরা কি দেখেছি? হেড অংশের মধ্যে আমরা এভাবে করে হেড অংশ লিখেছি, HEAD হেড এবং HEAD হেড। এখানে আমরা যা লিখে থাকি সেটা কোনো ওয়েব পেজের শিরোভাগে প্রদর্শিত হয়। সেখানে আমরা অন্তত 5 ধরনের ট্যাগ ব্যবহার করি। যেমন একটি সবচেয়ে বহুল ব্যবহৃত ট্যাগ হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল ট্যাগ। এছাড়া আছে মেটা, META, মেটা ট্যাগ। এরপরে আছে বেস, এরপরে আছে স্টাইল, এরপর LINK, লিঙ্ক। এই ট্যাগগুলো আমরা হেড অংশে ব্যবহার করি। এখানে কিছু ট্যাগ আছে কন্টেনার ট্যাগ, কিছু আছে এমটি ট্যাগ। তবে বহুল ব্যবহৃত হচ্ছে টাইটেল। টাইটেল দিয়ে আমরা সাধারণত কোনো ওয়েব পেজের টাইটেল নির্ধারণ করি। আর মেটা ট্যাগ দিয়ে আমরা সাধারণত কোনো ওয়েবসাইটের এটির মালিককে, এটা কে তৈরি করলো, এটা কোন উদ্দেশ্যে তৈরি করা হলো, সেটা নির্ধারণ করি, যা দ্বারা কোনো ওয়েব ব্রাউজার কোনো ওয়েবসাইটের প্রতিটা পেজকে ইন্ডেক্সিং করতে পারে। আর বেস দ্বারা আমরা সাধারণত কোনো ওয়েবসাইটে ডিফল্ট URL বা ডিফল্ট টার্গেট নির্ধারণ করতে পারি। বাই ডিফল্ট মানে যেটা সর্বদাই সেটা গ্রহণীয় হবে। আর স্টাইল দ্বারা আমরা কোনো ওয়েব ডকুমেন্টে, অর্থাৎ বডি অংশে আমরা যা লিখে থাকি সেটার বিশেষ বিশেষ কিছু ট্যাগের ফন্টের বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকি। ফন্ট, কালার, স্টাইল ইত্যাদি, ফন্ট, কালার, সাইজ ইত্যাদি নির্ধারণ করি এই স্টাইল দ্বারা। ফলে এখানে আমি যেটা নির্ধারণ করে দেব বডি অংশে, সেটার সংশ্লিষ্ট যদি কোনো ট্যাগ থেকে থাকে সেটা এই স্টাইলের মতোই প্রবর্তিত হবে। এরপরে সর্বশেষটি হচ্ছে লিঙ্ক। এটি কোনো আমার ব্যবহৃত ওয়েবসাইটের সাথে বহিস্থ কোনো বাইরের কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট সোর্সকে লিঙ্ক করতে এটি ব্যবহার করা হয়। যেমন আমরা মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা সোর্সকে লিঙ্ক করতে চাচ্ছে, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ওয়েবসাইট না, একটা নির্দিষ্ট অংশকে, তখন এই লিঙ্কের মাধ্যমে এটা করতে পারে। তাহলে এখানে আমি 5টা হেডের অংশ দেখতে পাচ্ছি। এখন আমরা ব্যবহারিকভাবে এই হেড অংশগুলোর কার্যক্রম দেখব, এরপর আমরা বডি অংশটা দেখব। আমরা এখন প্রথমে হেডিং এর কাজ দেখব, এরপর ডক টাইপ এবং সবশেষে হেড অংশের কাজ দেখব। তাহলে এখানে লিখলাম আমি বরাবরের মতো HTML ক্লোজ করলাম, এখানে লিখলাম হেড, এখানে লিখলাম অবলিক দিয়ে হেড, এখানে লিখলাম বডি। HTML এর এই দুটি অংশ আমরা লিখে নিলাম। এখন তাহলে দেখছি ডক টাইপ। ডক টাইপটা কোথায় লিখিত হয়? এখানে DOC, বড় হাতের লেখাটাই উত্তম, DYP, ডক টাইপ HTML। তাহলে এটার কার্যক্রম আমরা কি বুঝলাম? এটি দ্বারা HTML-টা কত ভার্সনের এবং আমি HTML প্রোগ্রাম দিয়ে যে এই কোডটা রচনা করেছি সেটা ব্রাউজার বুঝতে পারে। এই বুঝতে পারার ব্যবস্থাটাই হচ্ছে ডক টাইপ। আমি এবার এটাকে সেভ করলাম, Ctrl+S দিয়েও সেভ করা যায়।
ডেস্কটপে মনে করি নাম দিলাম স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো ডট এইচটিএমএল। আচ্ছা, এখন আমি সেটিকে রান করছি। খালি অংশ দেখাচ্ছে, কোনো কার্যক্রমই এখানে দেখাচ্ছে না। তাহলে এখানে কোনো কার্যক্রম কেন দেখাচ্ছে না? আসলে আমি এখানে কোনো কাজই করিনি। এবার আমি এখন দেখব বডিতে H1 এর কাজ। H1 লিখলাম student স্টুডেন্ট ইনফরমেশন, H1 দিয়ে লিখলাম। তাহলে এটাতে কি পরিবর্তন হবে? আমি কন্ট্রোল এস দেব প্রথমে, অথবা ফাইলের অধীনে সেভ বাটনে ক্লিক করব। এরপর এখানে ক্লিক করে এই রিলোড, এটাকে আমরা রিলোডও বলি, অনেক ক্ষেত্রে রিফ্রেশও বলি, দেখাচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন বড় করে দেখাচ্ছে। এভাবে আমি H2 দিয়ে করব student স্টুডেন্ট ইনফরমেশন, H2। এবার সেভ দেব, কন্ট্রোল এস অথবা এই সেভ বাটনে ক্লিক, এখানে দেখাই যাচ্ছে কন্ট্রোল এস দিলেও হয়। এবার আমি এখানে মাউসটা এনে রিলোডে ক্লিক করলাম, দেখা যাচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন H2 এর কারণে আরেকটু ছোট করে দেখাচ্ছে। এভাবে আমরা করতে করতে H6 পর্যন্ত করতে পারি। H6 student student in parameter information, H6 রিলোড দিলাম, একেবারে ছোট করে দেখাচ্ছে, এটা সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। এখন আমরা হেডিং 1 এর কিছু পরিবর্তিত রূপ দেখব। যেমন এখানে লিখলাম অ্যাট্রিবিউট আকারে LIGN align দিলাম, CNTR center, কন্ট্রোল এস দিলাম, রিলোড। দেখা যাচ্ছে লেখাটা ঠিক মাঝখানে চলে আসবে, অ্যালাইনমেন্ট। এভাবে আমি অ্যালাইনমেন্টটা সেন্টার না করে RIGST রাইট দিলাম, কন্ট্রোল এস, রিলোড, রাইটে চলে গেল। এভাবে আমরা অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারি। এবার আমরা ডক টাইপের মধ্যে কিছু কাজ দেখি। আমরা ডক টাইপ যে HTML লিখেছি সেটা প্রকৃত অর্থে আরো অনেক লম্বা করে লেখা যায়। এই লম্বা লেখাটা এখন আমি লিখব। তাহলে লিখলাম ডক টাইপ HTML PUBLIC পাবলিক, এটা দিয়ে শুরু করে লিখলাম ড্যাশ দিয়ে www w3c, আবার ডবল অবলিক DTD HTML 4.01, আবার এরকম দিলাম EN। এগুলো এদিকে চলে যাচ্ছে কারণ আমার লেখাটা অনেক লম্বা। লিখলাম http www w3.org tr html 4 অবলিক দিয়ে লিখলাম strict strict dtd, শেষ করলাম। তাহলে অনেক বড় লেখা এখানে লিখেছি, এগুলো এক লাইনেই লিখতে হয়। এবার আমরা এটাকে সেভ করে রিলোড দিয়ে দেখছি, কোনো পরিবর্তিত রূপ দেখা যাচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম এটা দিয়ে কম্পিউটার বুঝতে পারে যে আমি HTML এ কাজ করেছি। দৃশ্যমান প্রক্রিয়ায় এটার কোনো ফলাফল দেখা যায় না। আমি একটু ম্যাক্সিমাইজার দিয়ে দেখি কি লিখেছি। এই এক লাইনে তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা লেখা লিখেছি। এটাই হলো ডক টাইপ, যা আমরা সংক্ষেপে ডক টাইপ HTML দিয়ে লিখি। এটা না লিখলেও আমাদের কাজ হয়। আমি আবার আগের সাইজে চলে গেলাম। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব হেড অংশের কাজ। হেড অংশে প্রথমে আমি টাইটেল লিখছি, TITLE টাইটেল, মনে করে লিখলাম চিটাগং কলেজ, TITLE টাইটেল। এখন কি পরিবর্তন হয় দেখি, কন্ট্রোল এস দিয়ে আমি লোডে ক্লিক করলাম, এখানে
চিটাগং কলেজ লেখাটা চলে আসলো। এবার আমি এখানে আর কি কি করতে পারি, যেমন আমি এখন লিখব মেটা ট্যাগ। আমি মনে করি টাইটেলটা না লিখে এখানে লিখছি মেটা ট্যাগ, META, মেটা দিলাম। এটা একটা এমটি ট্যাগ। একটু আগে যেটা করেছি টাইটেল, সেটা ছিল কন্টেইনার ট্যাগ। এখন যেটা করছি সেটা হচ্ছে এমটি ট্যাগ, অর্থাৎ এখানে কোনো এন্ড ট্যাগ এবং কন্টেন্ট নাই। আমি নেম ইকুয়াল লিখলাম DEVLOPER, ডেভেলপার, content, DAIYNUL HUC। তারপরে লিখলাম আরেকটি মেটা, META মেটা, enemy name equal keyword, লিখলাম content equal HTML CSS cascading style sheets JavaScript। এরপরে আবার লিখলাম মেটা দিয়ে name UTHR author, content equal লিখলাম FAHIMUL ফাহিমুল HOQUE। এরপরে লিখলাম META মেটা name equal SCRIP to description, content equal student information। এইভাবে আমরা হেড অংশে মেটাগুলো লিখলাম। এবার আমি এটির একটু ব্যাখ্যা দিই। এই যে আমরা লিখলাম এখানে মেটা নেম ডেভেলপার, এটার দ্বারা বুঝালাম আমি যে ওয়েব পেজটা তৈরি করেছি সেটার ডেভেলপার হচ্ছে দাইয়ানুল হক। আর সেটার কিওয়ার্ড, অর্থাৎ আমি এখানে কি কি ব্যবহার করেছি, HTML ব্যবহার করেছি, CSS, জাভা, এটাই বুঝালাম। অথর বুঝালাম ফাহিমুল হক। আর ডেসক্রিপশন, বর্ণনা, এটা কোন সম্পর্কিত, স্টুডেন্ট ইনফরমেশন সম্পর্কিত। আমি হেড অংশে এই মেটাগুলো দিলাম। এটা দেওয়ার লক্ষ্য হচ্ছে যাতে ডকুমেন্ট সম্পর্কিত তথ্যগুলো সার্চ ইঞ্জিন বুঝতে পারে এবং সেটার আলোকে সার্চ ইঞ্জিন এই ওয়েবসাইটটিকে ইন্ডেক্স করতে পারে। তাহলে আমরা ট্যাবের মেটা ট্যাগের কাজ কি বুঝলাম? ডকুমেন্ট সম্পর্কিত তথ্য যুক্ত করার জন্য এই ট্যাগ ব্যবহৃত হয়। সাধারণত ওয়েব পেজটি কে তৈরি করেছে, তার প্রতিষ্ঠানের ঠিকানা, পরিচয়, অন্যান্য সংশ্লিষ্ট তথ্য, বিষয়বস্তু সহ যাবতীয় তথ্য এতে পাওয়া যায়। এটি ওয়েব পেজে প্রদর্শিত হয় না। আমরা দেখতে পাচ্ছি এটা ওয়েব পেজে প্রদর্শন হবে না, কিন্তু সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং এর জন্য এটি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা তারপরও রিলোড দিয়ে দেখি, কোনো কিছুই প্রদর্শিত হলো না। এখানে জাস্ট লেখা আসলো স্টুডেন্ট ইনফরমেশন HTML। যাই হোক, আমরা এটুকু বুঝতে পেরেছি। এবার আমি ম্যাটার পরিবর্তে আরেকটি কার্যক্রম দেখছি। এখানে এবার আমি লিখছি বেসের কাজ, BASE বেস। বেস একটি এমটি ট্যাগ। বেস দ্বারা আমরা কি করি? এই ট্যাগটি ব্যবহার করে একটি পেজের সমস্ত লিঙ্কগুলোর জন্য একটি বেস বা ভিত্তি বা URL নির্ধারণ করা যায়। সাধারণত বাই ডিফল্ট URL এবং বাই ডিফল্ট টার্গেট নির্ধারণে আমরা এটা ব্যবহার করি। যেমন আমি এখানে বেস দিয়ে লিখছি HREF। এটা একটা হাইপারলিংকের ট্যাগের অ্যাট্রিবিউট, যা আমরা আগামী ক্লাসগুলোতে বুঝব। লিখলাম www.gvsedmyacademyctg.org। আমি এটা অনুমান নির্ভর লিখেছি, আমি এখনো আমার এই নামে কোনো ওয়েবসাইটটি বানানো হয়নি। IMAGS ইমেজেস লিখলাম, শেষ করলাম। TARGET টার্গেট ইকুয়াল
আন্ডারস্কোর BLNK ব্ল্যাঙ্ক, মানে কিছু নাই বোঝাচ্ছে। এভাবে করে আমি বেস দিয়ে একটা লিঙ্ককে নির্ধারণ করলাম। এটাকে আমি বাই ডিফল্ট লিঙ্ক হিসেবে দেখালাম এবং সেটা টার্গেট, সেটা যাতে খালি আকারে প্রথমে আসে সেটাই বুঝালাম। তারপরে আমরা দেখব, বেসের পরে আমরা দেখব স্টাইলের কাজ। STYLE স্টাইল। স্টাইল দিয়ে সাধারণত আমরা কোনো ট্যাগের পরিবর্তন ঘটাতে পারি যা আমরা বডিতে ব্যবহার করে থাকি। মনে করি এখানে আমরা H1 এবং H2 ব্যবহার করছি, সেই দুটোর উপর আমি কিছু কাজ করব। লিখলাম H1 স্টাইল দিয়ে, স্টাইল এটা একটা কন্টেইনার ট্যাগ, লিখলাম H1 দিয়ে লিখলাম সেকেন্ড ইনভার্টেড কমার মধ্যে COLOR কালার কোলন RED রেড। এটা আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে লিখলাম H2টা কিরকম করব, COLOR কালার আমি দিলাম মনে করি ব্লু, ব্যাস শেষ করলাম। H1 এবং H2 করলাম, আমি মনে করি এই দুটোই কাজ করব, শুধুমাত্র এই দুটো কাজ করব। STYLE স্টাইলটা ক্লোজ করে দিলাম। আমরা চাইলে এটিকে পরের লাইনেও লিখতে পারি সৌন্দর্যের জন্য। এবার আমি এটা সেভ দিলাম, এটাকে ছোট করে রাখলাম, এবার রিলোড দিলাম। এখন দেখা যাচ্ছে এই লেখাটি লাল হয়ে গেল, এই লেখাটি সবুজ হয়ে গেল, অথচ আমি সেটা হেড অংশে বলেছি। এভাবে আমি যদি মনে করি এখানে আবার একটা H1 ব্যবহার করেছি, লিখলাম মনে করি চিটাগং কলেজ। কি হচ্ছে খেয়াল করো, সেভ দিলাম, রিলোড দিলাম, এই চিটাগং কলেজ লেখাটা লাল হয়ে গেল। অর্থাৎ আমি H1 এই বডিতে যতগুলো ব্যবহার করব সবই লাল রঙের হয়ে যাবে, কারণ এখানে বলে দেওয়া হয়েছে। এভাবে H2, এভাবে করে আমরা প্যারাগ্রাফ এবং আরো অনেকগুলো ট্যাগে এই ধরনের স্টাইলটা এখানে বলে দিতে পারি, যেটা বডিতে লিখিত বা বডিতে কার্যরত কোনো ট্যাগের পরিবর্তন ঘটায়। এই হলো স্টাইল। এটা একটা কন্টেইনার ট্যাগ, আমরা দেখতেই পাচ্ছি এখানে স্টার ট্যাগ আছে, আবার এন্ড ট্যাগ আছে, আবার কন্টেন্ট আছে। আচ্ছা গেল। এরপরে সর্বশেষটি হচ্ছে লিংক, LINK লিংক। আমরা লিংক দিয়ে কি করি, ওয়েব পেজ এবং বহিস্থ কোনো রিসোর্সের মধ্যে সম্পর্ক তৈরি করতে আমরা এই ট্যাগ ব্যবহার করি। অর্থাৎ আমার এই ওয়েবসাইটের সাথে যদি অন্য কোনো ওয়েবসাইটের কোনো পেজকে আমি লিংক করতে চাই তাহলে এটা আমরা ব্যবহার করি। যেমন আমি উদাহরণ হিসেবে বলেছি, আমি চাচ্ছি যে চট্টগ্রাম কলেজের সাথে মহসিন কলেজের কোনো একটা ওয়েবসাইটের পেজকে আমি লিংক করতে চাই, তখন এটার মাধ্যমে করে থাকি। আমি লিংক দিয়ে লিখলাম REL equal STYLE style SHWT sheet, href equal STYLE style dot CSS, এভাবে লিখলাম। যদিও বা আমার এরকম কোনো কার্যপ্রক্রিয়া এখানে নাই। আমি স্টাইল শিট CSS থেকে স্টাইল শিট নামক কোনো জিনিস আমি এখানে লিংক করতে চাচ্ছি, সেজন্য আমরা এই লেখাটা লিখলাম। এটা লিংকের অধীনস্থ, এটাও লিংকের অধীনস্থ। এটা হলো অ্যাট্রিবিউট, এটা হলো ভ্যালু। এভাবে এটা অ্যাট্রিবিউট এবং এটা ভ্যালু। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার দেখি আমি এটার কার্যফল কি আসে। এটা কোনো কার্যফল আসেনি, কারণ আমার এরকম কোনো কার্যক্রম আমি এখানে নির্ধারণ করার মতো কোনো কাজ করিনি। সাধারণত বৃহৎ ওয়েবসাইটগুলোতে আমরা এগুলো ব্যবহার করি। আশা করি আমরা হেড অংশটা বুঝতে পেরেছি। এবার আমরা বডি অংশের কিছু কার্যক্রম দেখব। আমি বরাবরের মতো এগুলোকে ঠিক করে দিচ্ছি, এগুলো না থাকলেও চলে, আমি হেড অংশটাও না রাখলেও চলে। আমি এবার বডি অংশের কিছু কাজ দেখাচ্ছি। H1 এটা থাক, লিখলাম student IN for given information H1
এবার লিখলাম পি দিয়ে প্যারাগ্রাফের কাজ করে আমি লিখলাম, তাও লিখলাম স্টুডেন্ট ইনফরমেশন, পি মানে প্যারাগ্রাফ, আর বি দিলে বোল্ড হয়, স্টুডেন্ট ইনফরমেশন বি, আই দিলে ইটালিক হয়, ইটালিক মানে বাঁকা, স্টুডেন্ট ইনফরমেশন আই, তারপরে ইউ দিলে আন্ডারলাইন হয়, লিখলাম স্টুডেন্ট ইনফরমেশন ইউ। এখন দেখি এরকম এটার মধ্যে কি পরিবর্তন হয়। আমি সেভ দিলাম, এখানে রিলোড দিলাম। দেখা যাচ্ছে এখানে আমি বডিতে এই 4টা কাজ করেছি। একটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, সেটা বড় করে দেখাচ্ছে বোল্ড করে, আর প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফ আকারে দেখাচ্ছে। প্যারাগ্রাফ বলতে কোনো কার্যক্রম করে শেষ হয়ে যাওয়া, এটাই হলো প্যারাগ্রাফ। তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটা একসাথে দেখাচ্ছে, কারণ এগুলো সাধারণ লেখা, এগুলোতে কোনো ব্রেক হয় না। আর যদি আমি এখানে এই প্রত্যেকটাতে আলাদা আলাদা এগুলোতে ব্রেক দিতে চাই, তাহলে এখানে আমাকে বিআর লিখতে হবে। বিআর লিখলে, এই লিখলাম বিআর লিখলে, সেভ করলাম, কন্ট্রোল এস, রিলোড দিলাম, এটা ব্রেক হয়ে গেল। কিন্তু এখানেও যদি দিই আবার সেটাও ব্রেক হবে। বিআর, বিআর মানে লাইন ব্রেক, এটা একটি এমটি ট্যাগ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। আবার যদি এখানেও বিআর দিই, পরবর্তীতে এটার পরবর্তীতে আমি যে ট্যাগ করব সেটা পরের লাইনে করে আসবে। এবার আমি মনে করো চাচ্ছি যে এই বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই স্টুডেন্ট ইনফরমেশন লেখার মধ্যে তিনটা শর্ত আমি জুড়ে দিতে চাই। তাহলে কি করব? তাহলে আমি এখানে বোল্ড, এখানে ইটালিক, এখানে আন্ডারলাইন দিলাম, লিখলাম স্টুডেন্ট ইনফরমেশন, এবং এটি ক্লোজ করার সময় প্রথমে এটিকে ক্লোজ করতে হবে, অর্থাৎ এই কন্টেন্ট ঘেঁষে যেগুলো আছে সেভাবে করে যেতে থাকবে। তাহলে প্রথমে আমি এটা ক্লোজ করার সময় ইউ ক্লোজ করব, তারপরে আই, তারপর বি। তাহলে আমরা সেভাবে করি ইউ অবলিক দিয়ে আই অবলিক দিয়ে বি, কখনোই অন্য কোনো ভাবে করা যাবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করে আবার রিলোড দিলাম। দেখা যাচ্ছে একই লেখা বোল্ডও হলো, ইটালিকও হলো, আন্ডারলাইনও হলো। তিনও বৈশিষ্ট্য এখানে পড়তালো। আর এখানে আমি একটা ব্রেক দিলাম, বিআর দিলাম, কারণ আমি পরের লাইনে যাতে অন্য কার্যক্রমগুলো চলে আসে। তাহলে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটা কাজও দেখলাম, প্যারাগ্রাফের কাজও দেখলাম, H1 এর কাজও দেখলাম। এখন আমরা HR এর কাজ দেখব। HR মানে হচ্ছে হরাইজন্টাল রোল। আমি যখন এখানে HR দিলাম, রিলোড দিলাম, এখানে একটা লম্বা চিকন দাগ চলে আসলো, এটাকে বলে হরাইজন্টাল রোল, মানে আনুভূমিক রেখা। এই রেখার উপরও আমরা চাইলে কিছু পরিবর্তন করতে পারি। এটি একটি এমটি ট্যাগ। এখানে আমি অ্যাট্রিবিউট ভ্যালুর মাধ্যমে কিছু পরিবর্তন করতে পারি। এখন আমি এটার সাইজ নির্ধারণ করব, HR এর সাইজ নির্ধারণ করব। তাহলে সাইজ, এখানে সাইজ বলতে বোঝায় এটার যে উপরে নিচের একটা দূরত্ব সেটা, এবং এখানে বর্তমানে এটা 1 ডটের আছে। আমি যদি 100 ডট করি এই লম্বা হয়ে যাবে। সেভ দিলাম, রিলোড দিলাম, এই 100 ডটের হলো। কিন্তু এই ডট 100 ডটের যে এটা হলো, সাদা রঙের কারণে এই সাদা রঙের সাথে এটা মিশে গেছে, বোঝা যাচ্ছে না। তাই আমি এটার কালার নির্ধারণ করছি, COLOR কালার। কালার নির্ধারণ মনে করি আমি কালারটা দিলাম রেড, কন্ট্রোল এস, রিলোড দিলাম, এটা লাল রং হয়ে গেল। এখন এটা তো অনেক বড়, আমি ছোট করতে চাই, এটাকে বলি আমরা উইড, WIDTH উইড। এটা দিলাম মনে করি 500 ডট। 500 ডট বলতে এখান থেকে এখানকার এই 500 পরিমাণ ডট পরিমাণ দূরত্ব। রিলোড দিলাম, এটা হলো 500 ডট। আমি যদি আরো কমিয়ে দিই, মনে করি 200 ডট দিলাম, কন্ট্রোল এস, রিলোড, এই 200 ডট হলো। এখন এই দাগটা অনেক মোটা একটা দাগ, এই দাগটাকে আমি আবার অ্যালাইন নির্ধারণ করতে পারি। এবার আমি এটার অ্যালাইন নির্ধারণ করব। অ্যালাইন বলতে অবস্থিতি বোঝায়, LIGN। অ্যালাইন দিলাম আমি মনে করি রাইট দিলাম, RIGHT রাইট, রিলোড দিলাম, এটা রাইটে চলে গেল। আর যদি আমি এটা লেফট দেই, LEFT লেফট, কন্ট্রোল এস, রিলোড, লেফটে চলে গেল। আর যদি আমি সেন্টার দিই, CENTR সেন্টার, তখন এটা সেন্টার হয়ে গেল। সাধারণত বাই ডিফল্ট সেন্টার থাকে, এটা না দিলেও সেন্টার হয়ে যায়। আমরা এবার একটু বড় করে দেখি। আমরা তাহলে HR এর কাজটা দেখলাম।
এইচআর এর কার্যক্রমটা দেখলাম। এইচআর একটা হচ্ছে এমটি ট্যাগ, কারণ এইচআর এর কোনো কন্টেন্ট, এখানে কোনো কন্টেন্ট এবং এইচআর ক্লোজিং নেই। এগুলো আমরা যা দেখতে পাচ্ছি এটা এইচআর এর অন্তর্ভুক্ত অ্যাট্রিবিউট এবং ভ্যালু। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আরেকটি কার্যক্রম, সেটি হচ্ছে মার্কু। MARQUE মার্কু মানে চলমান লেখা প্রক্রিয়া। আমি যেমন এখানে লিখলাম CHITTING চিটাগং ক্যান্টনমেন্ট PUB LIC পাবলিক COEG কলেজ, MARQUE মার্কু লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটিকে আমি ছোট করলাম, এই রিলোড দিয়ে দেখছি। সাথে সাথে দেখা যাচ্ছে চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এই লেখাটি একটা স্ক্রোলিং প্রক্রিয়ায় ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এখন মনে করি আমি এটিকে আমার যাওয়াটা বাম দিকে না করে ডান দিকে করব, তখন আমাকে দিতে হবে ডাইরেকশন। আমি দিলাম RIGST রাইট। আমি এটাকে আবার আগের মতো সাইজিং হ্যান্ডেল দিয়ে করে এবার রিলোড দিলাম। আচ্ছা, তাহলে আমি রাইটে দেখতে পাচ্ছি আমার এই লেখাটা, আমি যেহেতু অনেকগুলো ট্যাগের, এই এতগুলো ট্যাগের নিচে অবস্থান করছে, তাই এটি নিচে প্রদর্শিত হচ্ছে। কিন্তু যদি আমি এখান থেকে এটা কেটে কন্ট্রোল এক্স দিয়ে কেটে আমি যদি এখানে স্থাপন করি, তাহলে ওই কার্যক্রমটি উপরে প্রদর্শিত হবে। দিলাম রিলোড, এই উপরে প্রদর্শিত হচ্ছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটাকে এরকম লেফট রাইট টপ বটনও আপ ডাউনও করা যায়। আরেকটা আছে আপ, আরেকটা আছে ডাউন। এবার আমি এটার যাওয়ার গতিটাকে বাড়াবো, যাকে আমরা বলি স্ক্রোল অ্যামাউন্ট। আমি এটাকে ম্যাক্সিমাইজার করে দিচ্ছি পূর্ণ অংশ দেখার জন্য। SCROLL স্ক্রোল MOUNT, মানে স্ক্রোলিংটার কত স্পিডে হবে। সাধারণত 10 স্পিড হয়, আমি এটাকে মনে করি 50 স্পিড করলাম। সাধারণ স্পিড হচ্ছে 10। এবার আমি দেখি এটা কেমন হয়। আমি এখানে ক্লিক করে রিলোড দিলাম, অনেক স্পিডে চলে যাচ্ছে। এভাবে 100 দিলে খুব দ্রুত চলে যাবে। এটার স্পিডও আমরা এভাবে বাড়াতে পারি। আশা করি আমরা এটুকু বুঝতে পারলাম। এখন আমরা দেখব HTML এ কালার নির্ধারণ করা। HTML এ কালার তিনভাবে নির্ধারিত হয়। এক নাম্বার হচ্ছে কালার নেম, দুই নাম্বার হলো RGB, তিন নাম্বার হচ্ছে হেক্সা। এই তিনটা পদ্ধতিতে আমরা HTML এ কালার নির্ধারণ করে থাকি। যেমন আমরা HTML এর কালার, আমরা জানি যে কালার লেখার কোডটি হচ্ছে এরকম COLOR, এটা একটা অ্যাট্রিবিউট। এটার ভ্যালু আকারে আমি দিলাম মনে করি রেড, এটা হচ্ছে নাম দ্বারা করা। এরকম রেড, গ্রিন, ব্লু, পার্পল, টিএল, ইয়েলো, এরকম অনেকগুলো নামের আছে। এই নামগুলো জাস্ট লিখে দিলে আমি যেই ট্যাগের উপরে এই রঙের কাজটি করব সেটা সেরকম হয়ে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কালার বানানটা হচ্ছে আমেরিকান পদ্ধতির COLOR। COLOUR হবে না, COLOR হবে। তো এটা গেল রঙের নামের মাধ্যমে। এরকম আরো অনেক আছে। RGB, আর এর নাম হলো, আর পুনরূপ হলো রেড, এটা গ্রিন, এটা ব্লু। রেড, গ্রিন, ব্লু। এটার জন্য নির্ধারিত তিনটি পরিমাণ আছে, এই রেড, গ্রিন, ব্লু। এবং এটার ওয়েট হলো 1 বাইট করে। 1 বাইট মানে হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত প্রত্যেকটা। তাহলে রেড যদি আমি 255 দেই, এটাও যদি 255 দেই, এটাও 255 দিলে এটা হয়ে যাবে হোয়াইট।
অর্থাৎ এখানে যেটা 255 আমার দৃষ্টিতে সেটা হচ্ছে 100%। তাহলে আমি এটার পরিমাণটা কিভাবে লিখবো? এটা লিখবো এভাবে, 255 লিখলাম আর জি বি, ব্র্যাকেটে 255 কমা 255 কমা 255, এভাবেই লিখিত হয়। আচ্ছা, এবার আমি যদি তাহলে এখানে এটা দ্বারা বোঝাচ্ছে রেড, এটা গ্রিন, এটা ব্লু, এটা 255, সরি। তাহলে আমি যদি এখন এভাবে লিখি RGB 255, কমা 0, কমা 0, তাহলে কি হবে? তাহলে এটা লাল দেখাবে। একইভাবে RGB যদি আমি 0, 255, 0 দেই, তাহলে এটা দেখাবে গ্রিন, এটা রেড, এটা গ্রিন। আর যদি RGB দিয়ে আমি 0, 0, 255 দেই, তাহলে এটা দেখাবে ব্লু। আর যদি আমি সবগুলো 0 দিয়ে দেই, 0, 0, 0, তাহলে হয়ে যাবে ব্ল্যাক। তাহলে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক, এটা রেড, এটা গ্রিন, এটা ব্লু। এটা যে নিয়মে লিখিত, হেক্সাও প্রায় কাছাকাছি, আমরা এখনই বুঝতে পারবো। আমি তো এভাবে দেখালাম, এটাতে মধ্যে আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব আছে। কিন্তু আমরা HTML এ যখন RGB-তে কাজ করতে যাই, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই আমরা সাধারণত RGB দিয়ে HTML এ কাজ করি না। আমরা করি সাধারণত কালার নেম দিয়ে, আর সবচেয়ে বেশি করি হেক্সা দিয়ে। তাহলে হেক্সাটা আমরা একটু দেখে নিই। হেক্সাতে কীরকম? আমরা কালার নেম দেখলাম, RGB দেখলাম, এখন হেক্সা দেখছি। হেক্সার ক্ষেত্রে ঠিক এটার মতো একটু ভিন্নতা আছে। আমরা হেক্সার ক্ষেত্রে যদি ডবল এফ, ডবল এফ, ডবল এফ, এটাকে আমরা ডবল ডবল বল করে বলছি, এই দুটোকে আমি বলছি রেড, এটা গ্রিন, এটা ব্লু। তাহলে এই যে আমরা কালার দেখলাম, এখানে যদি আমি ডবল এফ, ডবল এফ, ডবল এফ দিই, এটা কোন রং হবে? এটা হয়ে যাবে হোয়াইট। মানে ঠিক এটার মতো, এটার সাথে সিমিলারিটি আছে। আর যদি আমি শুধু ডবল এফ, ডবল জিরো দিই, তাহলে কি হবে? এইটার মতো রেড হবে, ঠিক এটার মতো মিল আছে। আর এখানে যদি আমি ডবল জিরো, ডবল এফ, ডবল জিরো দেই, তাহলে এটা হবে কি? এটার মতো গ্রিন হয়ে যাবে। আবার ডবল জিরো, ডবল এফ দিলে এটা হয়ে যাবে ব্লু, রেড, গ্রিন, ব্লু, এটার মতোই। আর যদি আমি সবগুলোই 0 দিয়ে দেই, 6টা 0 দিয়ে দেই, তাহলে হয়ে যাবে ব্ল্যাক। এ ধরনের আরও অনেকগুলো আছে, তোমরা এখন সারণী দেখতে পাবে। সেখান থেকেও আমরা যে কোনো নাম্বার এরকম দিয়ে 6 ডিজিটের আমরা হেক্সার মাধ্যমে বিভিন্ন ধরনের রং তৈরি করতে পারি, এবং সেটা আমরা এইভাবে করে ট্যাগের মাধ্যমে লিখতে পারি। আচ্ছা, তাহলে আশা করি আমরা কালার কোডটা বুঝতে পেরেছি, অর্থাৎ আমরা কালার কোড আলোচনা করেছি। আমরা এখন কালারের কার্যক্রম দেখব। আমি এই চেয়ারের মধ্যে এভাবে কালার দিয়ে রেড দিয়েছি। রেড না দিয়ে যদি আমি এটা GRWN গ্রিন দিতাম, তাহলে এটার রংটা আসতো গ্রিন। এই রিলোড দিলাম, গ্রিন হয়ে গেল। এরকম যে কোনো রঙের কার্যক্রম নাম দিয়ে লেখা যায়। যেমন রঙের মধ্যে আছে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, ব্ল্যাক, মেরুন, অলিভ, গ্রে, সিলভার, নেভি, পার্পল, লাইম, অ্যাকোয়া, হোয়াইট, টিএল। এরকম অনেকগুলো রং আছে। আমি এখানে যা দেখালাম এটা হচ্ছে কালার নেম দ্বারা। আমি চাইলে এটিকে RGB দ্বারা করতে পারি। RGB দ্বারা সাধারণত আমরা HTML এ করি না, এটার কার্যক্রমটা যথার্থ নয়। আমি এখন দেখব কিভাবে এটিকে হেক্সাডেসিমাল পদ্ধতিতে করা যায়। মনে করি হেক্সা গ্রিন করব। গ্রিনের হেক্সা মান হচ্ছে 00, ডবল এফ, ডবল জিরো। রিলোড বরাবরই রইল গ্রিন। এবার আমি মনে করি এটাকে রেড করব, ডবল এফ, ডবল জিরো।
রিলোড, হয়ে গেল লাল। তারপরে মনে করি আমি ব্লু করব, 0000FF, ব্লু হয়ে গেল। এরকম এই হেক্সাডেসিমাল পদ্ধতিতে একটা সারণী আছে, সেই সারণী মতো অনেক অনেক রং করা যায়, শত শত ধরনের রং এগুলোর মানের পরিবর্তন দ্বারা করে নেওয়া যায়। HTML এ বহুল ব্যবহৃত কালার পদ্ধতি হচ্ছে হেক্সা পদ্ধতি। তাহলে আশা করি আমরা রঙের কার্যক্রমটা বুঝলাম। একইভাবে আমি বডি ব্যাকগ্রাউন্ডও রং করতে পারি। লিখলাম BGCOLR কালার, আমি দিলাম মনে করি রেড। এই পুরোটা এবার রিলোড দিলে লাল হয়ে যাবে। যে কোনো রং নির্ধারণ করা যায়। তাহলে আমরা এখানে লাল রং দেখতে পেলাম। এবার মনে করি আমি আরেক ধরনের রং নির্ধারণ করব। লিখলাম 00AABB, এটাও একটা রং, দিলাম রিলোড, সে রঙের হয়ে গেল। এরকম বহু বহু রং করা যায়। ব্যাকগ্রাউন্ডও করা যায়, হরাইজন্টাল রোলেও করা যায়, ফন্টেও করা যায়, ট্যাবলেও করা যায়। অনেক অনেক ক্ষেত্রে আমরা এরকম রঙিন করে রাঙিয়ে তুলতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এভাবে আমরা HTML এ ট্যাগের মাধ্যমে কাজগুলো করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা আলোচনা করেছি HTML সম্পর্কে প্রাথমিক ধারণা, HTML এর কাঠামোর অংশগুলো, অর্থাৎ ডক টাইপ, হেড এবং বডি। আমি ডক টাইপ নিয়ে যা আলোচনা করেছি এটা সাধারণত তোমাদের HSC পর্যায়ে প্রয়োজন হয় না। আবার হেড অংশ নিয়ে যা আলোচনা করেছি সেটাও তেমন প্রয়োজন হয় না, কিন্তু বডিতে যা আলোচনা করেছি তার সবগুলোই প্রয়োজন। তাহলে প্রশ্ন হলো আমি কেন আলোচনা করেছি? এগুলো আলোচনা করেছি তোমার জানার পরিসরটা বিস্তৃত হওয়ার জন্য। যদি কোনো কারণে সেখান থেকেও কিছু প্রশ্ন করে দেয় তোমরা সেটাও পারবে, এই জন্য এটা বিস্তৃত পরিসরে আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকটা অংশই বুঝতে পেরেছ। আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। এরপরও যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা মোবাইল ফোনের মাধ্যমে জানাতে পারো। আর যদি তোমরা সব কিছু বুঝতে পারো, আমার পদ্ধতিটি যদি তোমাদের জন্য ফলপ্রসূ হয়, ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মধ্যে যাদের বুঝতে অসুবিধা তাদেরকে শেয়ার করে জানাবে। ধন্যবাদ সবাইকে।